যে বিচারকরা পশ্চিমবঙ্গে কাজ করছেন তারা তো করবেনই, পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা এই তিনটি রাজ্য থেকেই অবজারভার নিয়ে আসা হবে এবং প্রত্যেকেই তারা বিচারকই। বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ অখণ্ড ছিল। পশ্চিমবঙ্গবাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই বিষয়টা নজরে আনার চেষ্টা করেছে। জ্ঞানেশ কুমার তিনি বুঝতে পারছেন যে তারা কতটা চাপে আছেন, এখন ডিলে করার চেষ্টা হচ্ছে। যে বিশেষ সম্প্রদায়ের কথা শুভেন্দু অধিকারী বারবার বলেন, হিন্দু হিন্দু ভাই ভাই, সেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসআইআরে। এই যে 1.5 কোটি মানুষেরকে এই যে হয়রানি, এটা আদতে ইচ্ছাকৃত একটা ঘটনা ঘটানো হয়েছে। যে 1.5 কোটি অবৈধ ভোটার বাদ পড়ে যাওয়া মানে যে ছাঁকনি ভোটাররা সেটা নাকি বিজেপিকেই ভোট দেবে। ভারতীয় জনতা পার্টির কতটা ডাউনফলে চলে যাবে। এসআইআর দিয়েই বুঝি শাসক দল তৃণমূল কংগ্রেসকে কুপকাত করে দেবে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। এবং আজকে আমরা একটু ভেবে দেখলাম জায়গাটা একটু পরিবর্তন করার, এবং জায়গাটা পরিবর্তন আমরা করেছি। তবে আলোচনা অবশ্যই অ্যাকশন রিয়াকশানে যা থাকে, রাজনৈতিক অরাজনৈতিক, কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টাকে নিয়ে আলোচনার অত্যন্ত প্রয়োজন হয়ে উঠল তা হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে এই এসআইআর নিয়ে, তাতে অবশ্যই পশ্চিমবঙ্গবাসী তো বটেই, শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় অস্বস্তিকর। কারণ গত শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য পুলিশের ডিজি, নির্বাচন কমিশনের অর্থাৎ সিইও এবং অন্যান্য পদাধিকারী থাকবেন, তার মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এরাও যেমন থাকবেন। তাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল। এবং তার পরবর্তী পর্যায়ে গতকাল অর্থাৎ সোমবার আর একটি বৈঠক হয়। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলা আজকে শুনানি ছিল। সেখানে নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বিচারকরা পশ্চিমবঙ্গে কাজ করছেন তারা তো করবেনই, পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা এই তিনটি রাজ্য থেকেই অবজারভার নিয়ে আসা হবে এবং প্রত্যেকেই তারা বিচারকই। যদিও এ বিষয়ে তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যে অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন ভাষাগতভাবে অনেকটা পার্থক্য রয়েছে, কিন্তু প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ তাতে তিনি স্পষ্ট করে দিয়েছেন বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ অখণ্ড ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে, তাহলে এই এসআইআর নিয়ে এই যে জট বা জটিলতা কিভাবে কাটবে, যা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সাথে রয়েছেন আমার সহকর্মী সাংবাদিক সুচারু মিত্র, তার কাছেই সরাসরি চলে যাব। সুচারু, যে প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আজকে সুপ্রিম কোর্ট বলছে যে এসআইআরটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। কিন্তু সুপ্রিম কোর্ট এই 28শে ফেব্রুয়ারি এই ডেডলাইনের ওপরে আজকে যে তিনটে রাজ্যের কথা উল্লেখ করেছে, কোথাও কি মনে হয় না যে পশ্চিমবঙ্গের বাসিন্দার এবং শুধু তাই না শাসক দল অনেকটাই বিব্রত হলো আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ? কি মনে হয়? দেখো, বিব্রত হওয়ার বিষয়ে বা প্রসঙ্গে যদি আসো, তাহলে যখন থেকে এসআইআর শুরু হয়েছে তখন থেকেই মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হতে শুরু করেছে, এবং অনেকেই এই মৌলিক বা এই যৌক্তিক প্রশ্ন তুলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 2 মাস আগেই কেন এসআইআর করতে হলো। স্বাধীনতার পর থেকে যদি 13 বার আইআর হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, সেগুলো সবটাই কিন্তু দেখো ষষ্ঠীদার সময় সাপেক্ষ হয়েছে। তাহলে 2025-এ পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন ছিল না, তাহলে সেই নির্বাচনের সেই বছরটায় 2025-এ না করে কেন 2026 সালে করা হলো। ফলে পশ্চিমবঙ্গবাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই বিষয়টা নজরে আনার চেষ্টা করেছে। এই নজরে আনার চেষ্টা করার মধ্য দিয়ে কি বলতে চেয়েছে সাধারণ মানুষ, বিশেষ করে আমরা দেখলাম নজিরবিহীন বলা যেতে পারে। আমার জানা নেই, তুমি অনেক কোর্ট ডিলিংস করো, যে কোনো
রাজ্যের একজন রানিং চিফ মিনিস্টার তিনি আইনজীবীর বর্মা পরে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। এটা একটা নজিরবিহীন ঘটনা। সেখানে বারবার বলা হচ্ছে যে এত তাড়াহুড়ো কিসের। দেখো, আমরা এমনিতেই জানি যে কোনো কাজেই তাড়াহুড়ো মানে তার ভুল হওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। এক্ষেত্রেও তাই, অনেক ক্ষেত্রেই বিএলওরা অনেক ভুল করছেন। তুমি এটার দিকে নজর রাখো, মানে বাস্তবে যেটা হয়, মানে তাড়াহুড়ো যে কোনো কাজ একদম তাড়াহুড়ো করে করতে, যে কোনো তাড়াহুড়ো কাজে তুমি ভুল হয়েই যাবে। তুমি কাজটা ধীরস্থিরভাবে করা যেত, এটাই কিন্তু সকলে বলতে চাইছেন। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে একটা কথা কি বলেছে, একটা বৈধ ভোটার যদি বাদ পড়ে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে চাপে পড়তে হবে। কমিশন কিন্তু বুঝে গেছে। এখন কিন্তু নির্বাচন কমিশনার তিনি জ্ঞানেশ কুমার তিনি বুঝতে পাচ্ছেন যে তারা কতটা চাপে আছেন। এখন ডিলে করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে কি বলছে, 28 তারিখেই বের করতে হবে। কারণ সুপ্রিম কোর্ট তো জানে, সুপ্রিম কোর্ট জানে যে এই এসআইআর এর প্রক্রিয়া শেষ হলেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে হবে 294টা কেন্দ্রে। তাহলে এইটাকে লিঙ্গার করা, এইটাকে দেরি করা মানে নির্বাচনটা ঘোষণা করতে আরও দেরি হওয়া, নির্বাচন ঘোষণা করতে দেরি হওয়া মানে নির্বাচনটা আরও পিছিয়ে যাওয়া, লেন্দি প্রসেস। ফলে কোথাও না কোথাও এর মধ্যেও কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চক্রান্ত দেখতে পাচ্ছেন। তারা দেশের শীর্ষ আদালতকে সম্মান করেন, যে বিষয়টা আদালতে বিচারাধীন অবশ্যই সেই বিষয়টাকে তারা নজর দিয়ে পর্যবেক্ষণ করছেন, কিন্তু তারা বেশ কিছু লজিক পয়েন্টে কথা বলতে চাইছেন। আসলে ভারতীয় জনতা পার্টির নেতা নেতৃত্বরা একটা কথা বলছেন যে খুব শিগগিরই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। বলছেন কি বলছেন না? বলছেন এই ধরনের কথা। একেবারেই। কেন বলছেন? কারণ কোথাও তারা আন্দাজ করছেন যে এসআইআর এর প্রক্রিয়াটাকে আরেকটু দীর্ঘ করে দেওয়া যাক, বা এই লিস্টটা বেরোতে আরেকটু দীর্ঘ করে দেওয়া যাক, 28শে ফেব্রুয়ারি না করে অন্য সময় হোক। তাহলে দীর্ঘ হলেই কি হবে, 7ই মের মধ্যে আমাকে সরকার গঠন করতে হবে। তাহলে সেই প্রক্রিয়াটা যদি না করা যায়, নির্বাচন যদি সময়ে না করা যায়, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দেবো, এই রাষ্ট্রপতি শাসন দিয়ে দেবো। রাষ্ট্রপতি শাসন দিয়ে দিলে কি হবে, আমি সময়টা আরও পেয়ে গেলাম। কারণ কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি এটা বুঝে গেছে ষষ্ঠীদা, প্রথমে যে লাফালাফিটা চলছিল, 1.5 কোটি বাদ গেল, 1 কোটি বাদ গেল, 50 লক্ষ বাদ গেল, আসলে তারা অ্যাসেসমেন্ট করে দেখতে পাচ্ছে প্রচুর তাদের ভোট ব্যাংকের লোকেরা বাদ পড়ে গেছে। যে বিশেষ সম্প্রদায়ের কথা শুভেন্দু অধিকারী বারবার বলেন, হিন্দু হিন্দু ভাই ভাই, সেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসআইআরে। তবে আজকে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরও যে বিষয়টাকে বলেছে সুচারু, সেটা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখানে বলছে এই যে তথ্য যাচাই, এই তথ্য যাচাইয়ের ক্ষেত্রে প্রায় 45 লাখ, এটা আরও বাড়তে পারে। এটা যত দ্রুত সম্ভব এটাকে শেষ করে দিতে হবে। কিন্তু প্রশ্ন থাকছে, আজকে তুমি যে কথাটা বলছো, এক রাজ্যের বিশেষ করে বিরোধী দল, বিরোধী বলতে দেখো মানে আইনসম্মত যদি বিরোধী দল বলা হয় তাহলে বিধানসভায় যারা বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাহলে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, আর রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক, সাংসদ প্রাক্তন, তিনি যে কথা বলছেন, কোথাও কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারীদের এই চালটা বুমেরাং তো হয়েইছে, এবং শুভেন্দু অধিকারীর এই চালটা ধরে ফেলেছেন দিলীপ ঘোষ? তা নাহলে তিনি কেন কথা বলছেন যে এই যে 1.5 কোটি মানুষেরকে এই যে হয়রানি, এটা আদতে ইচ্ছাকৃত একটা ঘটনা ঘটানো হয়েছে, এবং কত লোক, কত মানুষ তারা বছরের পর বছর ধরে তারা ভোট দিয়ে এসছেন, অথচ শিক্ষিত মানুষ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নোবেল প্রাইজ পেয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, এই যে এদেরকে ডাকা হচ্ছে, সঙ্গীত শিল্পী, সাংসদ, প্রত্যেককেই ডাকা হচ্ছে, তো এদেরকে ডেকে শুধু হয়রানি করা হচ্ছে, শুধু একটা স্টিল ছবি তুলে 2 ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে। আদতে এটা ইচ্ছাকৃত। ভোটের আগে আজকে দিলীপবাবুর যে কথা, সেই ভোটের আগে দিলীপবাবুর এই কথাটা বিজেপির পক্ষে কি আদৌ কোনো ক্ষতি হবে, কি মনে হয়? দেখো, এবারের নির্বাচনে কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে রাজনৈতিক ডিভিডেন্ড বিজেপি তুলতে চেয়েছিল, তাদের প্ল্যান 1কে সামনে রেখে, যে 1.5 কোটি অবৈধ ভোটার বাদ পড়ে যাওয়া মানে যে ছাঁকনি ভোটাররা সেটা নাকি বিজেপিকেই ভোট দেবে। কিন্তু আমি আবার তোমায় বললাম, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হিন্দুদের।
দেখো, সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ, বিজেপিও জানে যে বিজেপির দিকে সেই ভোট ব্যাংক যাবে না। 4% আর 4% হলেই খেলা ঘুরিয়ে দেবো, উল্টে দেবো। এবারের নির্বাচনটায় তুমি দেখতে পাবে ষষ্ঠীদা, যে ভোট শতাংশ ভারতীয় জনতা পার্টির কতটা ডাউনফলে চলে যাবে। তার জন্য তারা বুঝে গেছে যে এসআইআরটা তাদের বুমেরাং হয়ে গেছে। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষ একটাই মৌলিক প্রশ্ন করছে, যে মৌলিক প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। এসআইআরটা এবছরই কেন, 2026 সালেই কেন? এসআইআরটা তো 2025 সালে করা যেত। গোটা 1 বছর ধরে 2025 সালে জানুয়ারি মাস থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত করে নিতে পারত। ধীরে সুস্থ হতো, যা বাদ দেওয়ার দিত, যারা অবৈধ ভোটার বাদ যেত, যারা এদেশের নাগরিক নয়, কাগজপত্র নেই, তারা চলে যেত, পুশব্যাক। কিন্তু 2026কে সামনে রেখেই এমন সময় শুরু করা হলো, ঠিক নির্বাচনের আগে। অর্থাৎ এই যে বাদ যাওয়া মানুষজন, তারা তো আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না, ভোট দিতে পারছেন না। তাহলে এই যে জায়গাটা তৈরি হয়েছে, বিজেপি একরকম প্ল্যান করেছিল, অ্যাসেসমেন্ট উল্টো হয়ে গেছে। এখন প্ল্যান বি এর অপেক্ষায় রয়েছে। প্ল্যান বি, এই যে সুপ্রিম কোর্ট কিন্তু ধরে নিয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে 28 তারিখেই তোমায় তালিকা করতে হবে, আর কোনো ভনিতা, কোনো তথ্য যাচাই এসব আর দরকার নেই। 28 তারিখে তুমি খসড়া তালিকা প্রকাশ করো। নির্বাচন কমিশন কিন্তু একটা ভয় পাচ্ছে, প্রবল একটা বিক্ষোভ, প্রবল একটা ঝড় আসার একটা ভয়ে নির্বাচন কমিশন চাইছে আরেকটু সময় নিয়ে নিতে। তাহলে এই যে আরেকটু সময় যখন দরকার ছিল, তাহলে 2025 সালে কেন করলো না? প্রথম থেকে আমরা ষষ্ঠীদা আমাদের অ্যাকশন রিয়াকশানে বলে আসছি যে এটা বিহার নয়। বিহারে যে কায়দায় হয়েছে, যে কায়দায় এসআইআর হয়েছে, যে কায়দায় নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গের চিত্রটা একদম উল্টো চিত্র। এটা মাথায় রাখতে হবে। তাহলে কি শুধুমাত্র বিজেপি মানে লাফিয়েছে আর তৃণমূল লাফিয়েছে, মাঝখানে কোনো দল ছিল না এমন নয়। কংগ্রেসেরও স্ট্যান্ড পয়েন্ট যে এসআইআর নির্বাচনের বছরেই কেন। কিন্তু তুমি যে কথাটা বললে, এই যে প্রবল একটা ঝড়ের কথা, তো যেমন আমরা করোনার সময় দেখেছিলাম, প্রথম দিকে মানুষের মধ্যে এতটা প্যানিক ছিল, এই করোনার নাম শুনলেই বা কেউ হাঁচি কাশি দিলেই মোটামুটি 4-5 কিলোমিটারের মানে এতে ছিটকে চলে যেত। এবং তোমার মনে আছে কিনা জানি না, এই 102-এর যে গাড়িটা, এই 102 নম্বরের যে গাড়িগুলো আছে, মানে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের গাড়ি, ওই গাড়ি যদি কোনোভাবে আশপাশ থেকে চলে যেত, মানে সেই দৃশ্যটা, তুমিও রাস্তায় সেই সময় কাজ করেছো, আমি নিজে কাজ করেছি, আমার মতো আমাদের এই ফেটার্নিটির প্রায় অনেকেই কাজ করেছে, বিশেষ করে সেই সময় ছবিটা দেখেছি। তোমার কি মনে পড়ে না যে এই যে যখন এসআইআরটা প্রথম স্টার্ট করেছিল, ঠিক ওই রকমই মানুষের মধ্যে একটা ভয়, ভীতি, প্যানিক কাজ করছিল। কিন্তু সময় যত গেছে, আজকে কিন্তু মানুষের মধ্যে ওই প্যানিকটা আর নেই। কারণ মানুষ বুঝে গেছে যে পুরোটাই একটা কোথাও মনে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই এসআইআরটা। যে কথাটা বললে, মানুষ বুঝে গেছে, মানুষ বুঝেছেন, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর যারা দেখতে পাবেন তার তালিকায় নাম নেই, তারা কি মনে হয় তোমার? এইখানেই নির্বাচন কমিশন কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিতে পারে, যেটা আমার বদ্ধ ধারণা। কারণ বিহার ইলেকশনে আমরা দেখেছি, বিহারেও এসআইআর হয়েছে। তুমি দেখো, বিহারে খসড়া ভোটার তালিকা বেরোনোর পরেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে ফেলেছে। অর্থাৎ তুমি কিছু করার আগেই নির্বাচন কমিশন ভোটের দিনটা ডিক্লেয়ার করে দিল। তার মানে ভোটের দিনটা ডিক্লেয়ার করে দেওয়া মানে তোমার ওখানে প্রার্থীরা নিজেদের জয় পরাজয়ের জন্য ছুটবে, না কার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তার জন্য ওই আইনের দরবারে গিয়ে ঠকঠক করবে। ফলে বিহারে যেরমভাবে করেছে, ওরা কিন্তু বাংলাতে ওই টার্গেটই নিয়েছে। কিন্তু প্রশ্ন আসছে যে গতকালকে আমি দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি দক্ষিণ 24 পরগনার একটি জেলাতে প্রোগ্রামে গেছিলেন। সেখানে কিন্তু কি বলছে, কথা রাখেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা রাখেনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইসবের কোনো কথা রাখেনি। কিন্তু তার মুখ থেকে এসআইআরের একটা শব্দ আমি শুনতে পেলাম না। এটা আমাকে খুব মানে ভাবাচ্ছিল যে শুভেন্দু অধিকারী শুরু থেকেই বলছে বাংলাদেশের রোহিঙ্গা, ঘুষপেটিয়া
বাংলার যত সরকারি প্রকল্প রয়েছে সমস্ত কিছু তারা খেয়ে টাকা পয়সা লুটপাট করে আবার গলতা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। এবং বহু ছবি দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করেছে সেই সমস্ত ছবি, সব বাংলাদেশ থেকে পালিয়ে। আজকের ডেটে যেটা মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী তাহলে প্রথমে যে চিন্তা করেছিল যে এসআইআর দিয়েই বুঝি শাসক দল তৃণমূল কংগ্রেসকে কুপকাত করে দেবে। বিজেপি চাইছে রাষ্ট্রপতি শাসন, আর বিজেপি এখন প্ল্যান 1টা বাতিল হয়ে গেছে, প্ল্যান 2 এখন রাষ্ট্রপতি শাসন ছাড়া। তাহলে সময়টা হয়ে যাবে, অনেক প্রেশার করিয়ে নেব, প্রেশার করিয়ে নিলে ইলেকশানে ডিভিডেন্ড হবে। আমি তোমাকে আবার বলছি, এইবারের 2026 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের 294টা কেন্দ্রে এই পশ্চিমবঙ্গের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা প্রকৃতভাবে বুঝিয়ে দেবেন যে এসআইআরটাকে তারা পছন্দ করছিলেন কি করছিলেন না। এই যে বাংলাদেশে কয়েকদিন আগে ইলেকশন গেল তো ষষ্ঠীটা, 2টো ভোট হয়েছে, কিন্তু সেখানকার মানুষ এক হচ্ছে তার কে সাংসদ হবে সেটাকে বেছে নিয়েছেন, আবার এই জুলাই গণ অভ্যুত্থান ঠিক ছিল কি না, বিপ্লব ঠিক ছিল কি না, এবং তার বিভিন্ন দাবি দেওয়া সনদ, জুলাই সনদ, গণভোট হয়েছে, 2টো করে ব্যালটে তারা ভোট দিয়েছেন। দেখো, দেশের ফলাফলে বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু গণভোটের ফলাফলে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষে যারা আন্দোলন করেছিলেন তারা জয়লাভ করেছেন। 2টো ভোটের ফলাফল 2 রকম। এ রাজ্যের মানুষ কিন্তু একটা ভোটই দেবেন, বিধানসভা ভোট, তার বিধায়ককে নির্বাচিত করবেন, কিন্তু সেই নির্বাচনের মধ্যে তুমি কি বলতে চাইছি বুঝতে পারছো, তারা স্পষ্ট করে দেবেন যে এসআইআর প্রক্রিয়াটাকে তারা এই সময় সমর্থন করলো নাকি সমর্থন করলো না। তুমি খোঁজ দাও, তুমি দেখো আমাদের বিভিন্ন হিন্দু পরিবারগুলো পিছু, তুমি একটা পরিবার পিছু যাও, বাবা, কাকা, মা, বউ, জ্যাঠা, ঠিক একজনকে হলেও শুনানিতে 2 থেকে 3 বার ডাকা হয়েছে। আমি জ্বলন্ত উদাহরণ বলতে পারি, আমার শ্বশুরমশাই লিখতেন তার একটা তোমাকে থামাচ্ছি, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে যুবসাথী, এটা দেখা যাচ্ছে যে পরিবার পিছু একজন না একজন লক্ষ্মীর ভাণ্ডার বা এই যুবসাথীতে ইনক্লুড হয়েছে। তাহলে সেই রকমই কি এসআইআরও ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার এই পরিবার পিছু, তাহলে পরিবার পিছুই এসআইআরে 1 বা 2 জন ডাক পাচ্ছেই একদম। আমি তোমার ওই ক্যালকুলেশন করে ভালো করে সার্ভে করো। এবং আমি আবার বলছি, যে ভোট ব্যাংকটার কথা বিজেপি চিন্তা করেছিল সেই হিন্দু ভোট ব্যাংকই কিন্তু বেশি শুনানিতে ডাকা হয়েছে, তাহলে বেশিরভাগ। আমি যে কথা বললে তুমি আমাকে থামালে, আমার পরিবারের ক্ষেত্রে দেখো, বিয়ের পর আমার বউ এদিকে চলে এসছে, কিন্তু এখনও কাগজপত্রগুলো তো ট্রান্সফার হয়নি। আমাদের দুজনের বাড়ির মধ্যে দূরত্ব 3-4 কিলোমিটারের, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ট্রান্সফার হয়নি, ওর বাবার নামেই এসআইআরের ফর্মটা, অভিভাবক হিসাবে বাবাকে রেখেই সেখানে উনি লিখতেন তার নামের শেষে বি, আর এখানে বিএলও করে ফেলেছেন ভি। এই বি আর ভি এর চক্করে 3 বার তাকে শুনানিতে যেতে হলো, 3 বার তাকে শুনানিতে যেতে হলো। ডাক পড়লো, এসো, তারপর বলো তোমার বাবা মারা গেছে, মানে বিএলওর পরে রিকগনাইজ হচ্ছে। প্রথম থেকেই কিন্তু সে নিয়ে গেছিল যে আর কি কাগজ লাগবে, বলছে আর লাগবে না, আর আসতে হবে না। আবার পরে আরেকবার, আবার তারপরে বলছে আর একবার আসতে হবে, এই আর একটা যায় কাজ আছে। তাহলে একটা মানুষকে যদি তুমি তার মানে ব্যস্ততম মানুষকে যদি 3 থেকে 4 বার তুমি তাকে ডেকে পাঠাও, তোমার কি মনে হয় এই পশ্চিমবঙ্গের মানুষ এখন অনেক বেশি ব্যস্ত, আমার রুজি কীভাবে জুটবে সেইটা নিয়ে ব্যস্ত? তোমার মনে হয় এই এসআইআরের মতো একটা তুচ্ছ বিষয় নিয়ে মানুষজন এত বেশি এন্টারটেন করবে? এটাতে মানুষ বিরক্ত ছাড়া আর কিছু হয়নি। দেখো, তুমি অনেক বছর ধরে আমি দেখেছি সাংবাদিকতা করছো, সম্ভবত 2007 সালে সেই নির্বাচন, বামফ্রন্টের যে একটা স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে বুদ্ধদেব ভট্টাচার্য 235 কথাটা তো নিশ্চয়ই মনে আছে। সেই সময় বিধানসভাতে এ প্রশ্ন উঠেছিল যে আমরা 235 আর তোমরা কত। তো সেটা এখন অতীত ইতিহাস, কিন্তু সেই সময় থেকে যদি একটার পর একটা নির্বাচন দেখো, নির্বাচনে একটা নির্দিষ্ট এজেন্ডা ছিল। মানে আমি বলছি, ধরো কর্মসংস্থান, হাসপাতাল, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্ত বলে প্রকল্প, এগুলো মানুষের আলোচনা বা তাদের, তোমার বাড়িতে বা আমার বাড়িতে যারা ভোট চাইতে আসছেন সেই সময় প্রার্থীরা বলে এই জিনিসগুলো আমরা করব।
এবারের যে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনটা একেবারে সম্পূর্ণ অন্য ধরনের একটা নির্বাচন হতে চলেছে, এটা কথা বলার অপেক্ষা রাখছে না। এবং এই যে নির্বাচনটা হতে চলেছে, বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, আইএসএফ বা হুমায়ুন কবির, এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে কোনো এজেন্ডা দেখতে পাওয়া যাচ্ছে না। আমি বলছি, একটা মানুষের বাড়িতে যে ভোট চাইতে যাবে, সেই সময় তাদের হাতে অনেক কিছু ছিল, আজকে সত্যি কিছু নেই। এই প্রসঙ্গে তোমাকে বলি, তুমি একটু আগে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললে, অ্যাকশন রিয়াকশনে আলোচনা হচ্ছে এসআইআর, কিন্তু নির্বাচন প্রেক্ষাপট তো এসে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার যখন রাজ্য সরকার চালু করলো, তখন সিপিআইএম বলল যে এইটা মহিলাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। 2021 সালে যখন তারা তথ্য বিশ্লেষণ করতে বসলো, তথ্য বিশ্লেষণ করে দেখলো মহিলা ভোট ব্যাংকের ভোট খুব একটা বেশি তাদের দিকে যায়নি। তার কারণ পরে তারা তাদের রাজ্য কমিটিতে আলোচনা করছে যে আমাদের ভিক্ষা কথাটা বলাটা ঠিক হয়নি, আবারও সেই অনুদান ঐতিহাসিক ভুল হয়ে গেছে, ঐতিহাসিক ভুল। তাহলে তোমাদের এই 34 বছর সিপিআইএম সরকারটা ছিল ষষ্ঠীদা, একদম, এবং অনেকেই বামপন্থাকে সমর্থন করতেন। তাহলে সেই 34 বছরে যে দলটার একটা শক্তিশালী মহিলা সমিতি ছিল, তাদের মাথায় কই আসেনি তো যে মেয়েদের জন্য এরকম একটা কোনো প্রকল্প চালু করা, যাতে মেয়েদের হাতটাকে শক্ত করা যায়। ফলে রাজ্য কমিটি যেটা মানতে হয়েছে যে এটাকে ভিক্ষা বলা যাবে না, দান বলা যাবে না, দয়া বলা যাবে না, এটাকে সরকারি অনুদান বলতে হবে, কারণ মহিলারা এই বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন। তাতে বিজেপির কথাও বলতে হতো। বিজেপি তো কিছুদিন আগে পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত কথা বলে গেল, অথচ বিধানসভা অধিবেশনের শেষ দিনে, অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট যেদিন পেশ করা হলো, সেদিনকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলছেন 1-1,500 টাকা নয়, 3,000 টাকা দেব, অন্নপূর্ণা ভাণ্ডার। তো আমি মনে করছি যে বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত কথা বলেছে, এই বিজেপির এই বাংলার এই লক্ষ্মীর ভাণ্ডার, তাদের যেহেতু ডবল ইঞ্জিন সরকার, বহু রাজ্য রয়েছে, সেখানে বিভিন্ন নাম দিয়ে চালাচ্ছে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা প্লাস পয়েন্ট আর বিরোধীদের কাছে কতটা মাইনাস পয়েন্ট, সেটা কি কখন এসে বুঝছে? একেবারে শেষ বেলায়। তা তুমি 1,500 টাকা পাও, আর আমি তোমাকে বলেছি যে 1,500 টাকা 3,000 টাকা দেবো, তা তোমার কাছে বিশ্বাসযোগ্যটা কোনটা? তুমি যেটা পাও সেটা নিয়ে বিশ্বাস করবে, না আমি তোমাকে বলেছি 3,000 দেবো যদি আমি ক্ষমতায় আসি? এই দুটোর মধ্যে কি বিশ্লেষণ যদি ছোট করে একটু বলো। দেখো, তোমার ভাবনাটা এসছে কখন? তোমার ভাবনাটা এসছে একটা এক্সিস্টিং প্যাকেজ দেখার পর। তুমি প্যাকেজটা দেখেছো যে এই ভাণ্ডার এই নামে দিচ্ছে, তখন তোমার মাথায় এসেছে। তোমাদের যদি আগেই সেই সদ্ভাবনা থাকতো, তাহলে তুমি তোমার প্রচার পর্বের মধ্যেই, এর আগের ইলেকশানেই তুমি, যখন বিজেপির হাওয়া অত্যন্ত ভালো ছিল 2021 সালে, তখন কেন প্যাকেজের কথা ভাবনা চিন্তা হয়নি? ওই সিপিএমের পথেই কিন্তু বিজেপিও তখন একই কথা বলেছে, এই ভাতা, এই অমুক সমুক তোষক দিয়ে ইয়ে করা যাবে না। সিপিএম বড় একটু বেশি খারাপ ভাষায় বলেছিল ভিক্ষা, যাই হোক, পরে কিন্তু সেটা রাজ্য কমিটিতে উইথড্র করে নিতে হয়েছে। ফলে এক্ষেত্রে আমি আবার বলছি, এবারে নির্বাচন ফলাফল অত্যন্ত সুস্পষ্ট। এবারে নির্বাচনের ললাট লিখন হয়ে গেছে ষষ্ঠীদা, আর তার ফলাফলের জন্য মানুষ অপেক্ষা করছেন। এসআইআরে হেনস্থার জবাব দেবে মানুষ এবারের ইভিএমে, এইটুকু বলতে পারি। অবশ্যই দীর্ঘ আলোচনা হলো এবং সময় আমাদের কাছে প্রায় সীমিত, এখানেই শেষ করতে হবে। আমরা দেখেছিলাম যে সময় লোকসভা নির্বাচন একেবারে ঘাড়ের ওপরে নিঃশ্বাস নিচ্ছে, বা 2021-এর বিধানসভা নির্বাচন একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছে, সেই সময় সিএ এনআরসি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রতিবাদ গড়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, তার তীব্র বিরোধিতা হয়েছিল। কিন্তু এই এসআইআর নিয়ে শুরু থেকেই আমরা দেখছি ইতিমধ্যেই 4টি রাজ্যে পরপর নির্বাচন আছে, পশ্চিমবঙ্গের পরে তামিলনাড়ু, বিহার অলরেডি নির্বাচন হয়ে গিয়েছে। এবং এসআইআর কতটা এফেক্ট পড়েছে এই নির্বাচনে, সেটা কিন্তু বিহারের রেজাল্টে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু বাংলার মানুষ, তারা চেয়েছেন এসআইআর হোক, এবং আইন মেনে যে এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেই প্রয়োজনীয়তা কিন্তু হয়নি। অর্থাৎ যারা প্রথমে এসআইআর নিয়ে তুমুল যারা লাফালাফি করছিলেন, তাদেরই কেউ কেউ বলছেন এসআইআরটা আদতে মানুষকে হয়রানি করার জন্য নয়, এটা ইচ্ছাকৃতভাবেই হয়রানি করার জন্যই এই এসআইআরটা করা হয়েছে। এবং এই এসআইআর যে পরবর্তীতে তাদের কাছে বুমেরাং হবে, এটা অন্তত স্পষ্ট তারা বুঝে গিয়েছেন।
কিন্তু সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার অবস্থা আস্থা রাখতেই হয়, কারণ বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই সমাজের অগ্রগতি, এবং সেই বিচার ব্যবস্থাতেই কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে আজ কাল পরশু নয় 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এবং এই মুহূর্তে যে ল্যাজে গোবরে অবস্থা নির্বাচন কমিশনের, এটা অন্তত স্পষ্ট হয়ে গিয়েছে এবং এখানেই শেষ করতে হচ্ছে। এবং যেতে যেতে বলে যাই, নির্বাচনটা হবে অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা। স্বাধীনতার পর থেকে যতগুলো বিধানসভা বা লোকসভা বা পঞ্চায়েত বা পুরসভা নির্বাচন হয়েছে, 26-এর বাংলায় এই নির্বাচনটা কিন্তু একটা আলাদা অন্য একটা মাত্রা পাবে। যেমন পেয়েছিল 2013 সালের পঞ্চায়েত মামলা, নির্বাচন কমিশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এক কথায় যেটা বলা যায় মীরা পাণ্ডে ভার্সেস স্টেট অফ রাজ্য নির্বাচন কমিশন। ঠিক সেই রকমই মানুষ মনে রাখবে, আজকে নয় কালকে নয়, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এই এসআইআরটা আদতে কেন হয়েছিল এবং কাদের সুবিধার জন্য হয়েছিল। কারণ 2002-এর যে এসআইআর আর 2026-এর এই এসআইআর সম্পূর্ণ আলাদা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানান, এবং অবশ্যই বিধানসভা নির্বাচন সম্পর্কিত যদি কোনো বিষয় আপনাদের জানতে হয় আপনারা নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে আমি আমার সহকর্মী সুচারু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে, কমেন্ট করবেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। একেবারেই তাই, সুচারু যা বললো এটাও মাথায় রাখবেন। এবং অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।